ওকে, তো আজকে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ সেফটি। ঠিক আছে? তো আগের দিনে আমরা যেটা বলা হয়েছিল, তিন রকম সেফটি, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ওয়ার্কশপ, এবং একটা হচ্ছে টুলস এন্ড ইকুইপমেন্টস সেফটি। তো তিনটে ধরনের সেফটি আমরা এখানে ব্যবহার করেছিলাম। আগে যে ডিসকাশন হয়েছিল সেখানে আমরা পার্সোনাল সেফটিটা ডিটেলসে জেনেছিলাম। আজকে আমরা একটা নতুন সেফটি শুরু করব, সেটা হচ্ছে ওয়ার্কশপ সেফটি। তো ওয়ার্কশপ সেফটি মানে কি? পার্সোনাল সেফটি বলতে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা যেসব সেফটি ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হয় পার্সোনাল সেফটি। তো একইভাবে ওয়ার্কশপকে সেফ রাখার জন্য আমরা যে ধরনের সেফটি প্রিকশনস গুলো নিয়ে থাকি সেগুলোকে বলা হয় ওয়ার্কশপ সেফটি। তো ওয়ার্কশপ সেফটির মধ্যে কি কি পয়েন্টস রয়েছে? আচ্ছা, তো ফার্স্টে যেটা রয়েছে, ওয়ার্কশপ শুড হ্যাভ এয়ার এক্সিট প্যাসেজ সো দ্যাট there will be no bad effects of gases coming out of during the weldings on workers। ঠিক আছে? তো ওয়ার্কশপের সেফটির জন্য কি রাখতে হবে? প্রপার এয়ার এক্সিট প্যাসেজ রাখতে হবে। যেমন এখানে আমি একটা ভেন্টিলেশন সিস্টেমের ছবি দিয়েছি। ঠিক আছে? ওয়েল ভেন্টিলেটেড সিস্টেমের একটা ছবি দিয়েছি। এখানে কি করা হয়েছে? দেখ, এখানে আমাদের ডাক্ট ইউজ করা হয়েছে, বাইরের দিকে এক্সস্ট ফ্যান ইউজ করা হয়েছে, এয়ার প্যাসেজ ডাক্ট ইউজ করা হয়েছে। এগুলোর মধ্যে দিয়ে ওয়েল্ডিং এর যে সময় বা গ্রাইন্ডিং এর সময় যে গ্যাস গুলো তৈরি হবে, সেই গ্যাস গুলো কিন্তু ইজিলি বেরিয়ে যেতে পারবে। এবং এই যে ভেন্টিলেশন সিস্টেমটা দেওয়া আছে, ডাক্ট সিস্টেমটা, এটা দিয়ে ফ্রেশ এয়ার, দুটো সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে এক্সস্ট, এক্সস্টটা দিয়ে কি হবে? এই ভেতরের গ্যাসগুলো বাইরে বেরিয়ে যেতে পারবে। একইভাবে এখানে যে এই যে ডাক্ট গুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে কি হবে? বাইরের বাতাস, যেটা ফ্রেশ বাতাস আছে, সেটাকে পাম্প করে ওয়ার্কশপের মধ্যে ঢোকানো যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হোল দেখতে পাচ্ছি, এবং হোল হোল দেখতে পাচ্ছি সবাই। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এগুলো কি হচ্ছে? এগুলোর মধ্যে দিয়ে বাতাসগুলো, যেটা এই ডাক্টের মধ্যে দিয়ে আমরা ফ্লো করাচ্ছি, সেই বাতাসগুলো ধীরে ধীরে করে বেরোতে থাকবে ওয়ার্কশপের মধ্যে, ফ্রেশ এয়ার। আমরা তো প্রত্যেকে এসি ডাক্ট দেখেছি, শপিং মল বা এইসব জায়গাতে এসি ডাক্ট দেখেছি, এরকম ফুটো ফুটো করা থাকে না, এর মধ্যে দিয়ে বাতাসগুলো বেরোতে পারে। তো এগুলোকে বলা হয় ভেন্টিলেশন ডাক্ট। ঠিক আছে? বা এসি থাকলে এটাকে বলা হয় এসি ডাক্ট। ঠিক আছে? ডাক্ট সিস্টেম ইউজ করা হয়। তো এই ডাক্ট সিস্টেমও ব্যবহার করতে পারি, বা আমাদের যদি নরমাল ওয়ার্কশপ হয় সেখানে অ্যাটলিস্ট এই ডাক্ট ব্যবহার না করলেও আমরা এরকম এক্সস্ট ফ্যান ব্যবহার করতে পারি। ঠিক আছে? যাতে ভেতরে কোনো রকম গ্যাস জমা না হয়ে যায়। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ টুলস ইন টুল বোর্ড অর অ্যালমিরা। ঠিক আছে? প্রপার অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে যাতে এই টুলস গুলোকে ঠিকঠাক ভাবে আলমারির মধ্যে রাখা যেতে পারে। ঠিক আছে? ঠিকঠাক রাখার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? তো প্রপার ব্যবস্থা করার জন্য আমাদের কি করতে হবে? তো এইখানে দেখ, আমাদের একটা আলমারির বিভিন্ন রকম শেপ রয়েছে, সেই শেপের মধ্যে আলাদা আলাদা, যেমন এখানে এখানে আমি ওয়ার্কশপ রেকর্ড রাখা হয়েছে। ঠিক আছে? এখানে যেমন আমি টর্চ রেখেছি কিছু, এখানে আমি হ্যাকসো ফ্রেম গুলো রেখেছি। তো আলাদা আলাদা পজিশন রাখলে আমার খুঁজে পেতেও সুবিধা হবে, এবং এদিক ওদিক সরিয়ে রাখলে যে অ্যাক্সিডেন্টের চান্সেস গুলো ছিল সেগুলো কিন্তু এখানে অমিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ টুলস ইন টুলবোর্ড অর অ্যালমিরা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা। প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ ইনফ্লেমেবল ম্যাটেরিয়ালস ইন ওয়ার্কশপ শুড বি মেড। তো ইনফ্লেমেবল ম্যাটেরিয়াল একটা সাইন দেওয়া রয়েছে। এখানে আমি একটা জিনিস দেখাই, আমি কয়েকটা সিম্বল দিয়ে যে রেখেছি, এটা স্যার, যেগুলো কিন্তু দাহ্য বস্তু সেগুলোকে এক সাইডে রাখতে হবে। হ্যাঁ, যেগুলো দাহ্য বস্তু সেগুলোকে একটা সাইডে রাখতে হবে। ঠিক। তো এখানে আমি একটা দেখাচ্ছি, পিডিএফ দেখাচ্ছি, এটাও দেওয়া রয়েছে ওয়েদারে। তো এখানে বিভিন্ন রকম সেফটি সাইন্স কিন্তু দিয়ে রেখেছে। ঠিক আছে? এটা একটা সেফটি জেনারেল ওভারভিউ। এটা হয়তো আমি করাবো না, এটা হয়তো বাবু স্যার বোঝাবে, হয়তো সময় আসবে না। আমি এগুলো মেন জিনিসগুলো বলে দেবো। তো বিভিন্ন জিনিসের কিছু সিম্বল ব্যবহার করি, তাই না? যেমন পিঞ্চ পয়েন্ট। ঠিক আছে? যেখানে এক্সপোজ হওয়ার আমাদের চান্স থাকে, এই যে বলেছে দেয়ার আর গিয়ার্স এন্ড এক্সপোজ মুভিং পার্টস অন দ্য মেশিনারি। কোন জায়গায় খোলা মেশিনারি রয়েছে যেখানে গিয়ার টিয়ার রয়েছে, এখানে হাত দিলে কি হতে পারে? এখানে দেখতে পাচ্ছি হাতটা এখানে পিছে যাওয়ার একটা সিম্বল দেওয়া হয়েছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের, যেমন এখানে পিঞ্চ পয়েন্ট দেওয়া রয়েছে। পারবেন শুনতে পাচ্ছি না, বল। স্যার, জুম করবেন। জুম করবো তো, আচ্ছা, জুম এবার হয়েছে, জুম হয়েছে। হ্যাঁ ঠিক স্যার, আছে? অনেকটা তো জমেছে। এখানে হ্যাজার্ড দেওয়া রয়েছে, তার সিম্বল দেওয়া রয়েছে, কি ধরনের সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। আর এখানে রেমেডি দেওয়া রয়েছে, প্রতিকার দেওয়া রয়েছে, তাই না? প্রতিকার, রেমেডি মানে হচ্ছে প্রতিকার। প্রতিকার দেওয়া রয়েছে, কি করলে এগুলো হবে না, আচ্ছা, কি করতে হবে, এই জায়গায় কি করতে হবে। নেক্সট ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের জন্য এরকম একটা কারেন্টের চিহ্ন দেওয়া আছে। এক্সপ্লোজারের জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। যেখানে প্রচুর সাউন্ড হচ্ছে সেই জায়গায় এই ধরনের একটা সিগনেচার দেওয়া হয়।
আচ্ছা এক্সপ্লোজার যেখানে রাখা হয় মানে কোন ধরনের ডেঞ্জারাস গ্যাসের এক্সপ্লোজার অন্য কিছু এক্সপ্লোজার থাকলে এই ধরনের চিহ্ন ইউজ করা হয় ইউভি লাইটের জন্য এই ধরনের ইউজ করা হয় আচ্ছা ফুট ইনজুরির জন্য এগুলো দেওয়া হয় ঠিক আছে পায়ে যদি ইনজুরি কোনো ডেঞ্জারাস কোনো একটা ব্যাপার থাকে ঠিক আছে কম্প্রেস গ্যাসের জন্য এই ধরনের দেওয়া থাকে ফায়ার যদি দেওয়া থাকে তার জন্য এই ধরনের দেওয়া থাকে ফুট ইনজুরির জন্য এখানে আরেকটা দেওয়া রয়েছে এগুলো ইউজ করা হয় ঠিক আছে না এখানে পার্সোনাল সেফটি ইকুইপমেন্টসও দেওয়া রয়েছে এগুলো আলাদা আলাদা করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইরকম এখানে আমি একটা সিম্বল দিয়ে রেখেছি ঠিক আছে এখানে একটা সিম্বল দিয়ে রেখেছি এটা হচ্ছে কি আমাদের যে আগুনের সিম্বলটা দেখলাম সেটাই দেখানো হয়েছে এখানে একটা ফ্লেমের সিম্বল দেওয়া রয়েছে কোথায় গেল আগুন কোথায় গেল এই তো আগুন ঠিক আছে জ্বলে গেছে তো এইটা হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে এই যে ট্যাঙ্কগুলো রয়েছে এর মধ্যে ইন্টারনাল ম্যাটেরিয়াল আছে এগুলোকে প্রপার জায়গায় রাখতে হবে এবং তাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে আচ্ছা 4 নম্বরটা চলে গেছে যাই হোক 4 নম্বরটা যা কোনো অসুবিধা নেই The walls of welding workshop should be painted black so that the light of welding can go out. এটা খুব মজার জিনিস এটা একটু সময় লাগবে তো আগে এটা বুঝিয়েছি আজকে একটু বুঝিয়ে দিচ্ছি তো এখানে যে ওয়েল্ডিং ওয়ার্কশপের ছবি দেখানো হয়েছে গোটা দেয়ালটা কালো রয়েছে না সারাউন্ডিংসটা কালো রয়েছে এটা কেন করা হয় আমরা আচ্ছা বিভিন্ন কালার দেখতে পাই তাই না তো মেইন যে কালারগুলো দেখতে পাই সেগুলোকে আমরা বেনিয়াসো কালার বলি বা ভিজিও বলা হয় তাই না ভিজিও দেখাই না দেখলে দেখতে কেন ভালো লাগবে তাই না ভিজিও বানানটা ঠিক লিখলাম কিনা জানি না ভিজিওর ইমেজে দেখাচ্ছি এই রামধনুতে 7টা কালার হয় ঠিক আছে এই 7টা কালারকে আমরা প্রিজম দিয়ে যদি ভাঙি বা আমাদের যদি সোলার লাইটকে প্রিজমের মধ্যে রাখি 5টা কালার এই 7টা কালার আসবে ভায়োলেটের জন্য ভি ইন্ডিগো মানে হচ্ছে আমাদের আকাশী এটা অ্যাকচুয়ালি এরকম দেখায়নি আকাশীটা এরকম কালার নয় ঠিক আছে যাই হোক এইখানে ভালো বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডিগো ঠিক আছে এই ইন্ডিগো কালারটা মানে এটা আমাদের নীল বলা ইন্ডিগো মানে হচ্ছে আমরা ইন্ডিগো প্ল্যান্টটা জানি না নীল চাষি নীল জানি তো নীল হ্যাঁ স্যার জানি নীল চাষি বলা হতো নীলকর সাহেব নীল চাষি নীলের ইংরেজি ছিল ইন্ডিগো ঠিক আছে সেই ইন্ডিগো মানে হচ্ছে এই কালারটাকে ইন্ডিগো বলা হয় এখানে ম্যাজেন্টা দিয়েছে এটা ব্যাপার নয় আমাদের এখানে কালারটা বোঝা যাচ্ছে আরো এটা হচ্ছে ব্লু মানে আকাশী কালার আকাশী বলতে আকাশের যে কালারটা হালকা যেটাকে নীল বলি সেটা ব্লু বলা হয় নেক্সট হচ্ছে গ্রিন নেক্সট হচ্ছে ইয়েলো নেক্সট হচ্ছে অরেঞ্জ নেক্সট হচ্ছে রেড তো এগুলোকে কেন দেওয়া হয়েছে এইভাবে কেন দেওয়া হয়েছে জানা আছে এগুলোকে দেওয়া হয়েছে এই যে VIBGYOR ইংলিশে বলা হয় ভিজিও ঠিক আছে VIBGYOR প্রথমে অক্ষরগুলোকে ধরে বাংলায় বলা হয় বেনিয়াসহ করা এই বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল বেনিয়াসহ করা তো আচ্ছা এইভাবেই কেন সাজানো এরকমই কেন আসছে জিনিসগুলো এরকম কেন আসছে এগুলো কি জানা আছে এই আলোর বিচ্ছুরণের পর এইভাবে বর্ণালীতে সজ্জিত হয় হ্যাঁ বল শুনতে পাচ্ছি বল আমরা আলোর বিচ্ছুরণের পর আলোর বর্ণালী বিভিন্ন রঙের বর্ণালী এলো এই রূপে সজ্জিত হয় হ্যাঁ এই রূপে কেন সজ্জিত হয় আচ্ছা এখানেও তো এরকম থাকতে পারতো আর তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য অনুযায়ী আর আমাদের এরকম হলো কি সূর্যের আলোতে আমরা এরকম দেখতে পাচ্ছি কি বলে এই নীলটা এই প্রথমে ভায়োলেট তারপরে ইন্ডিগো তারপরে হচ্ছে সরি হ্যাঁ তারপরে ব্লু এরকম দেখতে পাচ্ছি হতে পারে আমরা অন্য একটা সাদা কালারে প্রথমে সবুজটাকে দেখলাম তারপরে নীলটাকে দেখলাম এরকম কেন হচ্ছে না বা আমেরিকাতে প্রিজম লাগালেও এরকম এদের তরঙ্গ দৈর্ঘ্যের ভেরিয়েন্ট আছে এক্স্যাক্টলি ভেরি গুড তো এদের তরঙ্গ দৈর্ঘ্যটা আলাদা হয় নীলের তরঙ্গ দৈর্ঘ্য দেখ সবথেকে কম দেখতে পাচ্ছিস ওয়েভলেন্থ সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কিরকম আমি এখানে যদি বোঝাই তাহলে বোঝা যাবে এটা আমাদের হেলথের সাথে খুব হেলথ যখন পড়াবো তখন এটা খুব ভালোভাবে আমরা জানতে পারবো কেন ওয়াই আমাদের সবসময় এটা জানতে হয় কেন আচ্ছা তো এই জিনিসটা আলোর গতিবেগ কত 3×10⁸ মিটার পার সেকেন্ড আচ্ছা এবারে আমার প্রশ্ন হচ্ছে এটা নীল কালারের আলো ঠিক আছে আর এটা একটা সবুজ কালারের আলো এটা সবুজ কালারের আলো এটা একটা সবুজ কালারের আলো এটা একটু খেতে পাওয়া না পাওয়া টাইপের আচ্ছা যাই হোক এরকম হয় না একদম স্ট্রেটই হয় আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের লাল কালারের একটা অরেঞ্জ বলতে হয় লাল ধরে নিচ্ছি এই তিনটের গতিবেগ কি আলাদা আলাদা হবে 3,86,000 এর 3,10,000 এর 3,05,000 হবে না বেগ সবাইকারই সমান যে কোনো আলো স্যার বেগটা স্যার একই হবে বেগ স্যার না স্যার বেগ আলাদা হবে স্যার আলাদা হবে যে কোনো আলাদা কেন বেগ আলাদা কিন্তু আমাদের বেগটা সেমই হবে গতিবেগ সেমই হবে
নীল আলোরও গতিবেগ যা হবে লাল আলোরও গতিবেগ তাই হবে। বোঝা যাচ্ছে? সূর্যের আলো কি আমরা এরকম দেখি, প্রথমে নীল দেখছি, তারপর হলুদ দেখছি, তারপর সবুজ দেখছি, এরকম না কি স্যার, হয়? গতিবেগটা স্যার একই হবে। এক্স্যাক্টলি, গতিবেগটা সবাইকার সেমই হচ্ছে। নীল আলোরও যতটা যাবে, এও 3,86,000 মাইল যাবে, সবুজ আলোটাও 3,86,000 মাইল যাবে পার সেকেন্ডে, এটাও 3,86,000 মাইল পার সেকেন্ডই যাবে। তাহলে ওয়েভ লেন্থটা বড় হচ্ছে। ওয়েভ লেন্থ মানে কি? এই লাল আলোর ওয়েভ লেন্থ হচ্ছে সবথেকে বেশি, মানে এই ওয়েভ লেন্থ হচ্ছে সবথেকে বড়। সমদশা সম্পন্ন কোন সরলরৈখিক দূরত্ব। হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়েভ লেন্থ বলতে অ্যাকচুয়ালি এইটা কতটা পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে, এটাকে একটা সাইকেল বলা হচ্ছে, ঠিক আছে, এটা অ্যামপ্লিটিউড বলা হয়, ঠিক আছে। আর লেন্থ হচ্ছে টোটাল এইটা, সেটা বিস্তার। ঠিক আছে। কোনটা? তা আপনি যেটা প্রথমে দেখেছেন ওটা বিস্তার। হ্যাঁ ওই তো, ওটাকে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে না, কতটা অ্যামপ্লিফাই হ্যাঁ হচ্ছে, কতটা অ্যামপ্লিটিউড হচ্ছে, এটা ইংলিশে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে, ঠিক আছে। নিশ্চয়ই ওটাকে বিস্তারিত হয়তো বলবে, মানে এক্স্যাক্টলি টার্ম আমার সত্যি মনে নেই, আমি ইংলিশের টার্মগুলো মনে আছে, এটাই বলতে পারবো। আচ্ছা, তো যাই হোক, তো এই জায়গাটাকে এটাকে যাই হোক বিস্তার বলছি বা অ্যামপ্লিটিউড যেটাই বলি না কেন। তো এই নীলের আলোটা তাহলে দেখ কি এতগুলো যদি করে, ঠিক আছে, তাহলে এর যদি ওয়েভলেন্থটা বড় হয়, ঠিক আছে, ওয়েভলেন্থ বড় হয়, তাহলে কম সময়ের মধ্যে করবে। নীলের যেহেতু ওয়েভলেন্থটা ছোট, নীলের ওয়েভলেন্থ গুলো কিরকম হবে? নীলের ওয়েভলেন্থটা হবে এরকম টাইপের, এরকম টাইপের, এরকম 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 দেখতে পাবো, ঠিক আছে। ওয়েভলেন্থটা ছোট, তাই না, বেশি উঠেনি। এই উঠাটা কি খুব বেশি হয়েছে? এটাকে যদি জুম করে দেখি তাহলে এরকম দেখাবে, এরকমই দেখাবে, এরকম দেখাবে, এর মতনই দেখাবে। কিন্তু এটা যতটা বেড়েছে, যতটা বিস্তার, ততটা বিস্তার নেই, ছোট সরু। সবুজটা কি হবে? তাদের মাঝামাঝি হবে, সবুজটা এদের মাঝামাঝি, এত লালের মতন বড় হবে না, নীলের মতন ছোট হবে না, তাই না? বোঝা গেল? তো এই ওয়েভলেন্থ যার বেশি হবে, এবার বলতো কে বেশি তাড়াতাড়ি ছড়াতে পারবে, মানে কে তাড়াতাড়ি ভেদ করতে পারবে আর কে ছড়াতে পারবে। আমি একটা সিম্পল एग्जांपल দিচ্ছি, খুব একটা সিম্পল एग्जांपल দিচ্ছি, এখানে আমাদের ছড়ানোটা দরকার আছে, ভেদ করাটা না, ঠিক আছে। ছড়াবার কথা বলছি, এগুলো সবই ভিজিবল লাইট এর, এদের কিন্তু ওয়েভলেন্থটা জেনারেলি 8 থেকে 1000 এর মধ্যে হয়ে থাকে। তো এই তিনটের মধ্যে কম্পেয়ার করি, এক্স রে বা ইউভি সাথে কম্পেয়ার করি, এটা অন্য, ওটা অন্য অ্যাসপেক্টে বলবো, এটা অন্য অ্যাসপেক্টে বলছি। তো এই তিনটের মধ্যে একটা জিনিস, একটা লোক মেলাতে গেছে, ঠিক আছে, মেলাতে গেছে, তো প্রচুর লোক যাচ্ছে, ঠিক আছে, একটা মেলার মধ্যে প্রচুর লোকজন রয়েছে, এটা আমি আগে বুঝিয়েছিলাম তো নাকি, যারা পিটারে রয়েছে তারা জানি, যেগুলো বুঝায়নি এরকম ভাবে। হ্যাঁ স্যার। মেলার হ্যাঁ মধ্যে গাদা লোকজন রয়েছে, ঠিক আছে, মেলার মধ্যে গাদা লোকজন রয়েছে, ঠিক আছে, প্রচুর লোকজন রয়েছে। এর মধ্যে দিয়ে দুটো লাইট যাবে, ঠিক আছে। প্রথমত হচ্ছে নীল লোকটা, নীল লোকটা একদম রোগা পাগা লোক, ঠিক আছে, এবং সরু একটা রোগা পাগা লোক, ঠিক আছে। আর লাল লোকটা হচ্ছে একটু মোটা সোটা লোক। কে বেশি বাধা পাবে এই ভিড়টার মধ্যে দিয়ে? এখানে আসতে বলেছে, এইটা ফিনিশিং তো লাইন, লাল লোকটা। লাল লোকটা বেশি বাধা পাবে, ঠিক আছে। হুম, কিন্তু বাধা পেলেও এ কি করবে? ঠেলে ঠুলে দিয়ে সরিয়ে এখানে পৌঁছে যেতে পারবে। তো চলে যাবে, ঠিক। নীল হ্যাঁ নীল লোকটা কি ঠেলতে পারবে না? ওর থেকে এগুলোই বেশি স্ট্রং হবে, এই লোকগুলো, মেলার লোকগুলোই বেশি স্ট্রং। স্যার, নীল লোকটা সরু যেহেতু স্যার, একটু বাধাটা বেশি পাবে গো। বাধাটা বেশি পাবে, বাধা বাধা যত বেশি। বেশি না, বাধা বেশি পাবে এই, কিন্তু এর যেহেতু হ্যাঁ, ওয়েভলেন্থটা বেশি, এই বাধাটাকে ঠেলে চলে অতিক্রম যেতে বেশি পারবে। করতে পারবে। বাধা নয়, হ্যাঁ। বাধা দুটো সেম পাবে, বাধাটাকে বেশি হুম, অতিক্রম করতে পারবে এই, কারণ এর ক্ষমতা বেশি। লাল এর লোকটা, যেহেতু হ্যাঁ, নীল ওয়েভলেন্থটা যেহেতু কম, এজন্য এই কম বাধা পাবে, ঠিক আছে। হুম, তাহলে এ ছড়িয়ে হুম, যাবে খুব কুইকলি, হুম। বুঝা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাচ্ছে কেন ছড়াবে? হ্যাঁ স্যার। তাই জন্য, এই কারণের জন্য আমরা হুম স্যার। আকাশকে নীল দেখি, কেন নীল দেখি? নীল কালারটা বেশি ছড়ায় বলে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এটা গেল আমাদের কালারের রেসিপি, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে, যখন ট্রাফিক সিগন্যাল ব্যবহার করি, ট্রাফিক সিগন্যাল দেখায়, বাচ্চাদের মতো বোঝাতে হবে, তা নাহলে হবে না। ট্রাফিক সিগন্যাল কোথায় গেল? নীল, লাল আর ইয়ে দেন লাগবে, তিনটে কালার লাগবে, এই যে তিনটে কালার চলে আসছে। আচ্ছা, এখানে যদি নীল দিত, হ্যাঁ কি প্রবলেম হতো? বিপদে দেখা যেত না। হ্যাঁ তাই দেখা আলোটা যেত। ছড়িয়ে যেত বেশি, যার ফলে দূর থেকে দেখা হ্যাঁ যেত না। দেখাই এক্স্যাক্টলি, যেত না। ভেরি গুড, ভেরি গুড, দুজনেই ঠিক বলেছিস। যদি এই লালটার জায়গায় আমরা নীল ব্যবহার করতাম, নীল আলোটা একটুখানের মধ্যে ছড়িয়ে যেত, তার ফলে দূর থেকে দেখা যেত না, ঠিক আছে। সাপোজ একটা ট্রেন লাইনে লোককে এরকম তিনটে সিগন্যাল দেওয়া আছে, ট্রেন লাইনের সিগন্যাল, নীল আলো যদি দেখতো, ড্রাইভার দেখতে পেতো মাত্র 10 মিটার দূর থেকে, ততক্ষণে অ্যাক্সিডেন্ট যাওয়ার ততক্ষণ হয়ে যেত, ঠিক আছে।
লাল আলোটা কি হবে, ও কিন্তু 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও কিন্তু দেখতে পাবে, কারণ কি এই ওয়েভলেন্থ সব থেকে বেশি, দেখ এই ওয়েভলেন্থ সব থেকে বেশি, লালের থেকে কম কার, একটু সামান্য কম কার, লালের থেকে সামান্য কম কার, কমলা অরেঞ্জের, কমলা কমলার, তার থেকেও কম কার, তার থেকেও কম কার, ইয়েলো হলুদের। তাহলে লালটা সব থেকে কম ছড়াচ্ছে, তারপরে সব থেকে কে কম ছড়াবে, কমলা ছড়াবে, তারপরে সব থেকে কম কে ছড়াবে, ইয়েলো হলুদ ছড়াবে। হলুদ। এবারে তারপর সবুজ। কোনো একটা সিগন্যালে লাল আর কমলা দেওয়া হবে, লাল আর কমলাটা কি কাছাকাছি কালার, অনেক সময় কি হতে পারে জটিলতা তৈরি হতে পারে, বুঝতে নাও পারে যেটা লাল দেওয়া আছে না কমলা দেওয়া আছে, ঠিক আছে। এটা সমস্যার জন্য এটা কি করা হয়, এখানে হলুদ লাল ব্যবহার করা হয়, কমলার জায়গায় হলুদ ব্যবহার করা হয়, ঠিক আছে। হলুদের পর কি আছে, গ্রিন। গ্রিন আছে, তো গ্রিনটা ব্যবহার করা হয় তারপর। এগুলো কেন করা হয়, যাতে আমরা সহজে এগুলো ছড়িয়ে না যায় লাইটগুলো এবং দূর থেকে দেখা যায়। আচ্ছা, তাহলে বিপদের জন্য কেন সবুজ ব্যবহার করা হচ্ছে না? স্যার সবুজ ব্যবহার করলে ছড়িয়ে যাওয়ার পরিমাণটা বেশি হবে, আর লালে দূর থেকে সিগন্যালটা দেখতে পাওয়া যায়, তার বিপদের কাছে না যায়। এক্স্যাক্টলি, ঠিক, একদম ঠিক। সবুজ আলো যত তাড়াতাড়ি ছড়াবে, লাল আলো তার থেকে অনেক দেরি করে ছড়াবে, মানে লাল আলোটা আমি অনেক বেশি দূর থেকে দেখতে পাবো সবুজ আলোর তুলনায়। তো বিপদ যেখানে হবে সেখানে আমাকে দূর থেকে দেখাটা বেশি প্রয়োজন, ঠিক আছে, কাছের থেকে দূর থেকে দেখাটা বেশি প্রয়োজন। সবুজ মানে তো সেফ রাস্তা, কাছ থেকে দেখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বিপদ হলে আমাকে অনেক ট্রেনটাকে থামাতে সময় লাগবে, তাহলে আরো বেশি দূর থেকে আমাকে দেখাটা প্রয়োজন, সেই জন্য লাল কালার ব্যবহার করে থাকি। এবং তার থেকে মডারেট যদি কোনো রকম আমাদের থ্রেট থাকে তাহলে তার জন্য হলুদ ব্যবহার করি, এবং সেফটির জন্য আমরা গ্রিন ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করা হয় যেমনি আমাদের এই ওয়েভলেন্থের জন্য, বোঝা গেছে, এখানে ট্রাফিক সিগন্যাল ব্যবহার করি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস কোনো জায়গায় দেখা যাচ্ছে না, তাহলে আরেকটা জিনিস এখানে বলে রাখি, তাহলে সুবিধা হবে। দেখ এগুলো বাকিগুলো তো কোনো জিনিসই নেই, এই জিনিসটা হচ্ছে মেন। আচ্ছা, আমরা কোনো একটা জায়গায় ধর আমাদের গায়ের রংটা এরকম মেটে মেটে কালার কেন দেখায়, বা আমার এই যে কম্পিউটারে এই রংটাকে আমি সবুজ কেন দেখতে পাচ্ছি, এই রংটাকে আমি কেন সবুজ দেখতে পাচ্ছি বলতো, স্ক্রিনের এই জায়গাটা কেন সবুজ, ওই জায়গা থেকে সবুজ রঙটি প্রতিফলিত হচ্ছে, আর বাকি সব অন্য রং শোষিত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, ঠিক আছে, এটা ঠিক বলেছো। আচ্ছা, আমি একটা সিম্পল কথা বলি, গাছের রং সবুজ কেন দেখায়? গাছের পাতার ক্লোরোফিল গুলো সে সবুজ রঙকে প্রতিফলিত করে অন্য সব রঙকে শোষণ করে নেয়। এক্স্যাক্টলি, শোষণ করে নেই। ভেরি গুড, ভেরি গুড। তো দেখ, যখন আমাদের একটা সিম্পল একটা एग्जांपल দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। সেই খাবার एग्जांपलটা, ঠিক আছে, আজকে যে আইটেম নিতে চাইবে আইটেম হতে পারে, তো একটা আমাকে থালা দেওয়া হয়েছে, তার মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়া হয়েছে, ভাত, ঠিক আছে, তারপরে তার সাথে হয়তো পায়েস দেওয়া রয়েছে, দই দেওয়া রয়েছে, তারপর বেগুন ভাজা দেওয়া রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম দেওয়া রয়েছে। তো আমি সবগুলো খেয়ে দিয়েছি, ঠিক আছে, আমাকে খেতে দেওয়া হয়েছে, বা যাকে খেতে দেওয়া হয়েছে সে সবগুলো খেয়ে ফেলেছে, বেগুন ভাজাটা এখনো খাইনি, শেষ পাতে বেগুন ভাজাটা পড়ে আছে। এই অবস্থায় যদি আমি গিয়ে দেখি, আমি কি বলবো, সে কি, তাকে কি খেতে দেওয়া হয়েছে, আমি কি বলবো যদি আমি দেখতে না পাই, না জানি? বেগুন ভাজা খেতে দেওয়া হয়। বেগুন ভাজা দেখতে পাবো, তাকে যে আগের যে কালার গুলো দিয়েছিল সেগুলোকে আগে যে খাবার গুলো দিয়েছিল সেগুলোকে আমি দেখতে পাবো বা জানতে পারবো? না স্যার, সেগুলো দিতে হবে না। সেগুলো পাবো না, কেন? কারণ সেগুলোকে অলরেডি ও খেয়ে নিয়েছে, ঠিক আছে, না ওকে খেয়ে ফেলেছে, এটা খেতে পারছে না, এটা ফেলে রেখে দিয়েছে, এটা খাবে না, বেগুন ভাজা খায় না, ওই জন্য বেগুন ভাজাটা পাতে পড়ে আছে, এবং আমি দেখতে পাচ্ছি ওই শুধু বেগুন ভাজাটা, বাকিগুলোকেও খেয়ে ফেলছে। একইভাবে গাছের উপর যখন লাইট পড়ে, ক্লোরোফিলের উপর, আরো স্পেসিফিক্যালি বললে ক্লোরোফিলের উপর যখন পড়ে, ক্লোরোফিল বাকি সব রংগুলোকে শোষণ করতে পারে, একমাত্র সবুজ রংটাকেও শোষণ করতে পারে, তো যেটাকেও শোষণ করতে পারে না সেই রংটাকেও ছেড়ে দেয়। কোনো মানুষজন আসছে? আচ্ছা, দেখা যাক এসছে কি। আচ্ছা, তো ক্লোরোফিলটা বাকি রংগুলোকে শোষণ করে নেয়, ঠিক আছে, এবং ক্লোরোফিলটা কি করে, সবুজ রংটাকে কিছু কাজে লাগাতে পারে না, তো যেটা কাজে লাগাতে পারে না সেটা ছেড়ে দেয়, তাই না, যেটা কাজে লাগাতে পারে না সেটা কি করে ছেড়ে দেয়, মানে আমাদের কি করে, প্রতিফলিত করে দেয়, যেটাকে বলছে প্রতিফলিত করে দেয়। তাহলে ও যদি সব রংগুলোকে শোষণ করে নেয়, একটা সূর্যের আলো, সাদা আলোর মধ্যে এই 7টা রং থাকে, এই 7টা রঙের মধ্যে 6টাকেও খেয়ে ফেলে, সবুজটাকে খেতে পারছে না, তাই জন্য সবুজটাকে ছেড়ে দিচ্ছে। তো আমার চোখ পর্যন্ত কোন লাইটটা এসে পৌঁছাবে? সবুজটা সবুজটা এসে পৌঁছাবে, তাহলে এই কারণে আমরা গাছকে সবুজ দেখি। তার মানে একটা সিম্পল জিনিস বলি,
গাছটাকে যদি সবুজ আলোর মধ্যে রাখি ওর মধ্যে সালোক সংশ্লেষ হবে না গাছটা না খেতে পেয়ে মরে যাবে? না তো ভালো হবে না স্যার। সালোক সংশ্লেষ মরে যাবে। গাছটা মরে যাবে, ঠিক আছে? কারণ গাছের সবুজ রং পছন্দ নয়, এই কারণেই গাছকে আমরা সবুজ দেখি। বোঝা গেছে? এই দেয়ালটাকে আমরা হলুদ দেখতে পাচ্ছি এই কারণবশত, কারণ দেয়ালের হলুদ রংটা বাদ দিয়ে বাকি সব রংগুলোকে অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? অপছন্দের জিনিসগুলো আমরা সেটাতে দেখি। বোঝা গেছে? জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা একটু ভালো করে দেখ, এই যে কালো জায়গাটা, কালো জায়গাটা এই রেডিও ওয়েভ দেওয়া আছে, কালো জায়গাটা এখানে আমরা কি কালার দেখতে পাচ্ছি? যে কোনো কিছু দেখতে কোনো কালো স্যার আমাদের ভিজুয়াল রেঞ্জের বাইরে হলো। হ্যাঁ, ভিজুয়াল রেঞ্জের বাইরে নয়, এটাকে এইভাবে একটু স্পেসিফিক করে বললে এই রংটা, এই কালো যে জায়গাটা রয়েছে এটা সব রংকে অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে? কোনো রংকেই ছাড়ছে না, সব রংকেই খেয়ে ফেলছে, ঠিক আছে? এই জন্য এটা কালো দেখছি। এখান থেকে কোনো লাইট আমার কাছে আসছে না, এই জায়গাটাই আমি অন্ধ, আমার চোখ এখানে কিছুই দেখতে পাচ্ছে না, এই জন্য আমি কালো দেখছি। এখান থেকে কোনো, এই যে স্ক্রিনের এই জায়গাটা দেখছি, এই জায়গাটা কিন্তু জ্বলছে না, এই জায়গায় স্ক্রিনটা কিন্তু নিভে আছে। বোঝা গেল কি গেল না? এই জায়গাটা স্ক্রিনটা কিন্তু জ্বলছে না, এখানে যে ডায়োডগুলো রয়েছে সেই জায়গাগুলো, ঠিক আছে? এই জন্য এটা কালো দেখছি। আমরা অন্ধকার দেখি কেন? অন্ধকারে কোনো কিছু আলো আসে না বলে অন্ধকার দেখি। এই জায়গাটার জন্য আমার চোখটা কিন্তু অন্ধ, আমরা সবাই কিন্তু অন্ধ এই জায়গাটা। রেডিও ওয়েভ যে সাদা কালারে লেখা আছে, এটা সাদা কালারটা কেন দেখতে পাচ্ছি? এই কোনো রঙকেই খাচ্ছে না, সব রঙগুলোকে ফেলে রেখে দিয়েছে। এই হচ্ছে সেই ছেলেটা যে কোনো কিছুই খেতে চায় না, সব পাতে সব কালারগুলোই পড়ে আছে, সব কালারগুলোকে মিলালে আমরা সাদা কালার পাবো। এই জন্য এটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা কোনো রঙকেই অ্যাবজর্ব করছে না, সব রঙগুলোকেই ছেড়ে দিচ্ছে, এই জন্য এটা সবুজ দেখতে, এই সরি সাদা কালার দেখতে পাচ্ছি। তো লাল কালার, কালো কালারটা কি করছে? সব রঙগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে শুধুমাত্র রং অ্যাবজর্ব না, আল্ট্রাভায়োলেট রেজ গুলোকেও অ্যাবজর্ব করে নিচ্ছে, এক্স-রে বল, আল্ট্রাভায়োলেট রে বল, সবগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। এই কারণের জন্য যে এক্স-রে যেখানে করা হয় বা যেখানে গামা রে ইউজ করা হয় তার ভেতরের প্যান্টটাকে কালো করা হয় যাতে ওগুলোকে অ্যাবজর্ব করে নিতে পারে, ঠিক আছে? অ্যাবজর্ব করে নিলে কি হবে? আমাদের চোখ পর্যন্ত পৌঁছাবে না বা বাইরে পর্যন্ত রেটা পৌঁছাতে পারবে না, ওটাকে খেয়ে ফেলবে। বুঝা গেছে? আমি একটা ওয়েল্ডিং শপের মধ্যে যে কোনো রেডিওলজি রুমই কালো করা হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, এই কারণের জন্যই করা হয়, যাতে ওই ক্ষতিকারক রে গুলো দেয়ালের মধ্যে শোষিত হয়ে যায়, ওগুলো যাতে বাইরে বেরিয়ে এসে লোকের ক্ষতি না করতে পারে। বোঝা গেছে? এই কারণবশত ওয়েল্ডিং ওয়ার্কশপকেও কিন্তু কালো করা হয়, বা ওয়েল্ডিং বুথ যে তৈরি করা হয় তার ভেতরের সারফেসটা কিন্তু কালো করা হয়। বোঝা গেছে? এই জায়গাটা কি ক্লিয়ার হলো সবার কাছে কেন ওয়েল্ডিং ওয়ার্কশপকে কালো করা হয়? হ্যাঁ স্যার। এগুলো কতদিন কাজে লাগে? হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে ফার্স্ট এড বক্স এন্ড ডক্টর ফেসিলিটি শুড বি প্রোভাইডেড ইন ওয়ার্কশপ। ওয়ার্কশপের মধ্যে অতি অবশ্যই ফার্স্ট এড ফেসিলিটি রাখতে হবে এবং প্রপার ডাক্তারের ব্যবস্থা করতে হবে, ডাক্তারের ব্যবস্থা করতে হবে। এগুলি ফার্স্ট এড কিটের মধ্যে কি কি আছে? ফার্স্ট এড কিট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো এখানেও কিন্তু নোট আমাদের আছে, ঠিক আছে? কোথায় গেল? বারবার এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। স্যার ফার্স্ট এড এর একটা কি দেখেছিলাম আছে। হ্যাঁ ফার্স্ট এড এই যে ফার্স্ট এড আছে, ঠিক আছে? কি কি ফার্স্ট এড ব্যবহার করে আছে সব এখানে আছে, ফার্স্ট এডেরও রয়েছে, দেখা যাচ্ছে না, 6 নম্বর না 7 নম্বরে রয়েছে। হ্যাঁ এখানে ফার্স্ট এড রয়েছে, ঠিক আছে? এখানে দেখতে পাবো কি কি ধরনের জিনিসপত্র ফার্স্ট এডে ব্যবহার করি। তো যাই হোক, ফার্স্ট এডটা পরে পড়বো, এটা আমাদের আবার জানতে হবে। তো ফার্স্ট এড বক্স ব্যবহার করবে এবং ডক্টর ফেসিলিটিও কিন্তু আমাকে ওয়ার্কশপে রাখতে হবে, যাতে কোনো রকম কিছু বড় কিছু অ্যাক্সিডেন্ট হলে যাতে সঙ্গে সঙ্গে সেটাকে মোকাবেলা করা যায়। নেক্সট চলে যাচ্ছি ফায়ার এক্সটিংগুইশার। এটা তো আমাদের আরো খুব ব্রডলি জানতে হবে। এটা আমি পড়িয়েছিলাম পিটার ওয়েলারকে? না স্যার, ফায়ার এক্সটিংগুইশার না স্যার এটা হয়নি স্যার। না স্যার এটা হয়নি। পিটারে হয়েছে, পিটারে হয়েছে, পিটারে হয়েছে। এটা ভালো করে এই পিডিএফটা মনে রাখ, এটা আগেও হয়েছে পিটারে। হয়তো ফার্স্ট এড হয়ে গেল। ফায়ার এন্ড ফায়ার সেফটি এগুলো হয়নি? না স্যার ফিটারে হয়েছে। পিটারে হয়ে গেছে। এই যে হ্যাঁ হয়েছে স্যার। এগুলো ডিভিশন হ্যাঁ স্যার ফায়ার ট্রায়াঙ্গেল এগুলো হয়েছে। হয়ে গেছে না? তো যাক এগুলো পরে জানতে পারবো। স্যার ফায়ারের ক্লাসিফিকেশন গুলো হয়নি স্যার। ফায়ারের ক্লাসিফিকেশন গুলো হয়নি। এবিসিডি বোঝেননি ফায়ার ক্লাসিফিকেশন? না স্যার ক্লাস এ ফায়ার ক্লাস বি ফায়ার এগুলো স্যার হয়নি। কোনটাকে কার্বনেসিয়াস ফায়ার বলা হয়, কোনটাকে গ্যাস ফায়ার বলা হয়? না না স্যার স্যার এগুলো হয়নি হয়নি। এগুলো। ঠিক আছে, এগুলো হয়নি বলছি। না স্যার এগুলো হয়নি। ঠিক আছে, আরেকবার পড়িয়ে নেবো তাহলে। ঠিক আছে, আমি এই মুখে বলিনি এগুলো, কারণ ফায়ার এক্সটিংগুইশার বলার আগে তো এগুলো বলতে হয়, তো বলা হয়নি আগে? শিওর কনফার্ম একদম? এগুলো হ্যাঁ বলা স্যার হয়নি? এগুলো বলা হয়নি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আরেকবার যখন বলবো তাহলে মিস করা হবে। ওকে,
তো ফায়ার এক্সটিংগুইশার বিভিন্ন ধরনের হয়, আমরা জানি যে সিপিসি এক্সটিংগুইশার, কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার, এগুলো অনেক ডিটেইলসে জানতে হবে। আপাতত এটা জানবো যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রাখতে হবে। ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা আমাদের মেশিন যেটার মধ্যে থেকে কিছু বেরিয়ে এসে বা ইজেক্ট হওয়া কোনো একটা মাধ্যমে যে মেশিনটা আগুন নেভাতে পারে, ঠিক আছে, তাকে বলা হবে ফায়ার এক্সটিংগুইশার। এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, ফায়ার মানে হচ্ছে আগুন। মানে আগুন নেভানোর জন্য যে মেশিনারিজ গুলো ব্যবহার করি বা যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি, মেশিনারিজ থেকে ইকুইপমেন্ট বলা ভালো, ইকুইপমেন্ট গুলো ব্যবহার করি সেগুলোকে বলা হবে ফায়ার এক্সটিংগুইশার। ওকে, তো স্যার এটা এটা তো পুরো শুষ্ক কার্বন দিয়ে ভর্তি থাকে তো। বিভিন্ন রকম জিনিস আছে। আমরা আমরা কতগুলো ফায়ার এক্সটিংগুইশার করেছিলাম, বিভিন্ন রকম আছে। এই যে দেখা যাচ্ছে সিটিজি আছে, তারপরে এখানে ফোম এক্সটিংগুইশার আছে, সোডা অ্যাসিড এক্সটিংগুইশার আছে, আরো আছে, আরো বলা যাবে, ঠিক আছে। হোস পাইপ আছে। হোস পাইপ আছে, ব্যাক প্রেসার ভালো আছে, হোস পাইপ, গ্যাস পাইপ, নোজল। তো ঠিক এগুলো আছে, পরবর্তীকালে পড়বো যখন এই সিরিজগুলো আসবে। তো আপাতত এটা জানি ঠিক বিভিন্ন ধরনের আমাকে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা ওয়ার্কশপের মধ্যে রাখতে হবে যাতে ইমার্জেন্সির সময় নেভানো যেতে পারে। আচ্ছা, নেক্সট, ওয়ার্কশপ শুড হ্যাভ ওয়েল ভেন্টিলেটেড এন্ড মাস্ট হ্যাভ প্রপার লাইট এন্ড উইন্ডোজ। আগের মতই এখানে একটা ওয়েল হাউসের ছবি দেওয়া আছে। ওয়েল হাউস মানে কি, যেখানে জিনিসপত্র স্টকে রাখা হয়, ওয়েল হাউসের ছবি দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে এরকম বিভিন্ন রকম দেখ, এখানে আলাদা আলাদা সেট করা আছে, এখানে এক্সস্ট উইন্ডো দেওয়া আছে, ওয়েল ভেন্টিলেশনের জন্য এগুলো করা হয়েছে। যত বেশি ক্ষতিকারক হবে তার অনুযায়ী আমাদের ক্লোজ ট্র্যাপ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল ট্র্যাপ। ন্যাচারাল ট্র্যাপ মানে আমরা নরমালি বাতাস চলাচল করছে তাকে বলা হচ্ছে ন্যাচারাল ট্র্যাপ, ঠিক আছে, এটা ন্যাচারালি কাজ করছে। এখানে যদি একটা এক্সস্ট ফ্যান লাগাই তাহলে কি করছে, জোর করে আমরা বার করছি বাতাসটাকে, তখন সেটাকে বলবো ফোর্স ড্রাফট। ড্রাফট মানে হচ্ছে পরিচালন, তাই তো, এফ ও বলে দিলাম, ফোর্স, এফ ও আর সি, ফোর্স ড্রাফট, ডি আর এ এফ টি। ফোর্স ড্রাফট মানে জোর করে বার করছি। কিভাবে জোর করে বার করছি, ফ্যানের মাধ্যমে, এক্সস্ট ফ্যান দিয়ে বার করি, জোর করে বাতাসটাকে বার করছি। আর ন্যাচারাল আমাদের ড্রাফট যদি বলি, ন্যাচারাল ড্রাফট, ন্যাচারাল বলতে কি আমাদের ঘরের যে ভেন্টিলেটর থাকে কোনো রকম কিছু এক্সস্ট থাকে না, নরমালি বাতাস ন্যাচারালি আমাদের আদান প্রদান হয়, এটাকে বলা হয় ন্যাচারাল ড্রাফট। এখানে দেখ ন্যাচারাল ড্রাফট দেখানো আছে। উপরে যেটা দেখেছিলাম সেখানে একটা ফোর্স ড্রাফট সিস্টেম ব্যবহার করেছিলাম, যেখানে আমরা সাম কাইন্ড অফ এখানে এক্সস্ট ফ্যান ব্যবহার করেছিলাম ফোর্স ড্রাফট। আচ্ছা, নেক্সট হচ্ছে, the water and the cleaning arrangement in the workshop should be provided. প্রপার ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে যাতে ওয়ার্কশপ নোংরা না থাকে। কারণ কি, বিভিন্ন কারণে নোংরা হলে প্রবলেম হবে। একটা তো বললাম মুরার একটা অব্লিগেশনস রয়েছে, তার সাথে সাথে যে কাজগুলো হতে পারে, ইনফ্লেমেবল ম্যাটেরিয়াল হলে কি হতে পারে, আগুন লাগার একটা ভয় থাকতে পারে। অথবা কোনো যদি স্লিপারি ম্যাটেরিয়াল থাকে, তেল পড়ে আছে, তাহলে আমার কি হতে পারে, মেশিনে কাজ করার সময় আমাদের কি হতে পারে, একটু প্রবলেম হতে পারে, স্লিপ খেয়ে গিয়ে আমাদের একটা খুব বাজে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে এটা মনে পড়লো, এটাকে বললাম একটু আগে, এটা মনে পড়েছে তো, কি হতে পারে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আর বলছি না, ঠিক আছে, ভয়ানক জিনিস, পড়াটা দরকার নেই। তো স্লিপ খেলে অনেক রকম প্রবলেম হতে পারে, স্লিপ হয়ে গেলে। আচ্ছা, তো সেই জন্য কি করতে হবে, প্রপারলি ক্লিন করতে হবে, তার জন্য ওয়াটার এবং প্রপার ক্লিনিং অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। The proper arrangement of electrical fittings of machines should be made in workshop. এই দেখছি একজন মানে স্কিল ওয়ার্কার খুব সুন্দরভাবে এখানে একটা প্রপার নিয়ম মেনে আমাদের ওয়েরিং করেছে, ঠিক আছে। এরকম ভাবে ওয়ার্কশপে কিন্তু প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে হবে ইলেকট্রিক্যাল ফিটিংস, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু জঙ্গল যদি থাকে, ঠিক আছে, এখানে যদি দেখায়, এটা আমরা পুরনো ফ্ল্যাট বাড়িতে বা অনেক জায়গাতে আমরা দেখতে পাই, এই যে এরকম জিনিস, ঠিক আছে। এগুলো এরকম হলে কি হবে, এরকম যদি হয়, স্যার মেইন লাইনটা খুঁজে পাওয়াই যাবে না, কোনটা ট্রান্সফরমার লাইন বিভিন্ন কোনটা। রকম কারণে একটা ভালো পয়েন্ট বলেছে। একটা মেইন সমস্যা তো ঠিক আছে, এটা শর্ট সার্কিট হলো একটা প্রবলেম হলো, যখন আমাকে কিছু সারাসারি প্রয়োজন পড়বে, কোনটা কার লাইন, কোনটা কোথায় গেছে, এটা আমি নিজেই খুঁজে পাবো না, সেটা তো বলাই যাবে না। এটা খুঁজে পাওয়া যাবে না। তো এটার জন্য আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট কিন্তু করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, ওয়ার্ক ফ্লোর শুড বি ফ্ল্যাট এন্ড শুড অ্যালাউ ইজি ক্লিনিং টু প্রিভেন্ট পসিবিলিটি অফ স্লিপিং। তো ওয়ার্কশপটা কিন্তু কখনোই এরকম রাউন্ড শেপের হওয়া চলবে না, ঠিক আছে, বা এরকম হওয়া চলবে না, তার সাথে মোজাইক কিন্তু হওয়া চলবে না। আমি ওয়ার্কশপটাকে বানালাম একদম প্লেন মোজাইক দিয়ে, তার উপর একদম ফিনিশ করলাম, সেরকম কিন্তু চলবে না, বা খুব স্লিপারি হওয়া চলবে না। একদম খসখসে নরমাল সিমেন্টের মেঝে হতে হবে যাতে সেটা স্লিপ না করে, ঠিক আছে। স্লিপ করে গেলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তো এগুলো ছিল আমার বেসিক্যালি কয়েকটা জিনিস, এবং সেগুলোকে কি করতে হবে, প্রপার ক্লিনিং করতে হবে যাতে
কোনোভাবেই স্লিপের কোনো কারণে পসিবিলিটি না থাকে। তো এগুলো ছিল আমাদের বেসিক কিছু জিনিস। তো আমি জাস্ট শর্টে একবার বলে দিই গোটা জিনিসগুলোকে। তো প্রথমত হচ্ছে সেফটি, আমাদের জিনিস সেফটি ইকুইপমেন্টস, পার্সোনাল সেফটি। তো workshops would have air exit passage so that there will be no bad effect of gases out during welding on workers. তো সব প্রপার এয়ার এক্সিট প্যাসেজ এবং ওয়েল ভেন্টিলেশন রাখতে হবে যাতে ওয়েল্ডিং এর সময় তৈরি হওয়া ক্ষতিকর গ্যাসগুলো মানুষের শরীরের কোনো ক্ষতি না করে। প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ টুলস ইন টুলবোর্ড অর আলমিরা। টুলবোর্ড বা আলমারির মধ্যে টুলগুলো যাতে প্রপারলি ঠিকঠাক ভাবে রাখা থাকে তার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আলমারির ব্যবস্থা করতে হবে। প্রপার অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু কিপ ইনফ্লেমেবল ম্যাটেরিয়ালস ইন ওয়ার্কশপ শুড বি মেড। যেগুলো দাহ্য পদার্থ সেগুলোকে সঠিকভাবে রাখতে হবে যাতে আগুনের ভয় না থাকে, আগুন জ্বলে যাওয়া বা এক্সপ্লোশনের ভয় না থাকে। So walls of welding workshop should be painted black so that the light of welding cannot go out. Welding এর ওয়ার্কশপ যেটা থাকবে তার দেয়ালটা কালো রঙের রং করতে হবে যাতে সহজে আমাদের যে ক্ষতিকারক রশ্মিগুলো রয়েছে সেগুলো ওয়ার্কশপের বাইরে বেরিয়ে এসে কারো ক্ষতি না করতে পারে, বা অ্যাবজর্ব ম্যাক্সিমামটা যাতে অ্যাবজর্ব হয়ে যায়, ওয়েল্ডারও যাতে ক্ষতি না করতে পারে সেটা এনশিওর করতে হবে। ফার্স্ট এড বক্স এন্ড ডক্টর ফ্যাসিলিটি শুড বি প্রোভাইডেড ইন ওয়ার্কশপ। ওয়ার্কশপের মধ্যে ডাক্তার ব্যবস্থা রাখতে হবে, প্রপার মেডিকেল ফ্যাসিলিটি রাখতে হবে, তার সাথে সাথে অ্যাট লিস্ট একটা ফার্স্ট এড বক্স রাখতে হবে যাতে প্রাইমারি আমাদের ট্রিটমেন্টটা করা যায়। নেক্সট হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার শুড বি প্রোভাইডেড এট প্রপার প্লেস সো দ্যাট ইট ক্যান বি ইউজড when required। ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে যাতে যখন আগুন লেগে যায় যাতে আমরা সঙ্গে সঙ্গে নেভাতে পারি, ছোটখাটো আগুনের ক্ষেত্রে সেখানে ফায়ার এক্সটিংগুইশারের জন্য ব্যবস্থা রাখতে হবে। ওয়ার্কশপ শুড বি ওয়েল ভেন্টিলেটেড এন্ড মাস্ট হ্যাভ প্রপার লাইট এন্ড উইন্ডোজ। ওয়ার্কশপটাকে অবশ্যই খোলামেলা রাখতে হবে এবং প্রপার লাইট এন্ড উইন্ডোজ রাখতে হবে। এটা একটু দেখবি খোলামেলা রাখতে হবে, লাইট যদি থাকতে হয় তাহলে কালো দেওয়াল কিন্তু চলবে না, এক্ষেত্রে কিন্তু ওয়েল্ডিং ওয়ার্কশপের সাথে আমরা গুলিয়ে ফেলবো। নেক্সট, the water and the cleaning arrangement should be made on workshop। ঠিক আছে, তাহলে প্রপার যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মানে বিভিন্ন রকম ওয়াশিং জিনিসপত্র, ওয়াশিং মানে ব্রাশ হতে পারে, বিভিন্ন রকম আমাদের মানে রড হতে পারে, যেগুলো দিয়ে আমরা ক্লিনিং রড হতে পারে, তো এগুলো দিয়ে আমরা পরিষ্কার করছি বলি, যেগুলো বাংলায় ছাঁটামাটা বলা হয়, তো এগুলো রাখা হতে পারে। এবং তার সাথে সাথে জলেরও ব্যবস্থা রাখতে হবে। তো প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ ইলেকট্রিক্যাল ফিটিংস অফ মেশিন শুড বি মেড ইন ওয়ার্কশপ। প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে সহজে লাইনটা খুঁজে পাওয়া যায় রিপেয়ারিং এর সময় এবং যাতে শর্ট সার্কিট হয়ে আগুন হওয়ার না চান্সেস থাকে। তো ওয়ার্ক ফ্লোর শুড বি ফ্ল্যাট এন্ড শুড বি অ্যালাউ ইজি ক্লিনিং অফ ইট টু প্রিভেন্ট পসিবিলিটি অফ স্লিপিং। ওয়ার্কশপকে প্রপারলি একদম ফ্ল্যাট রাখতে হবে, কার্ভ হওয়া চলবে না, এবং তার সাথে সাথে সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে পিছলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকে বেসিক্যালি জিনিস। বা কারোর কোনো কি সমস্যা আছে এক্ষেত্রে? কারোর কোনো সমস্যা রয়েছে? না স্যার, না স্যার। ঠিক আছে, তাহলে এন্ড করছি। থ্যাংক ইউ ফর জয়েনিং। থ্যাংক ইউ স্যার।